Assalamu alaikum. Walaikum assalam. What a wonderful evening. Good to Very see you. happy to see you. Yeah, same here. Good to see you after a long time. দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে মানাম আমাদের অতিথি। এই মানুষটি নিজেকে এমনভাবে গড়ে তুলেছেন যে তার প্রয়োজন অনস্বীকার্য হয়ে গেছে এবং সে খুবই ট্যালেন্টেড। কিবোর্ডে সে বাংলাদেশের যাকে বলা হয় নাম্বার 1। এই মানাম একদিন আমাকে বলছিল যে আমার পরে যদি কিবোর্ডে কেউ আসে হাবিব আসবে। মানামের ভিশনটা কাজে লেগেছিল, ও অনেক আগেই বলেছে। তাহলে বুঝে নেন লোকটার ধীর শক্তি কতটুকু। মানাম, আজকে আমরা প্রথমে শুরু করব এখানে যে কোনো একটি খাম। হ্যাঁ, দেখব কোনটা আসে। একটা নিব না যে দুটো? কোনো একটা। আচ্ছা, প্লিজ ওপেন ইট আপ। জানি না কি আছে ভিতরে। দুঃখ। দুঃখ। আমরা হ্যাঁ, এই লম্বা ক্যারিয়ারের মধ্যে আমরা ছোট্ট করে তোমার জীবনের একটি দুঃখের স্মৃতি শুনতে চাই। অবশ্যই এটা ক্যারিয়ারের মধ্যে হতে হবে। একটা কথা আছে, দ্য শো মাস্ট গো অন, যেটা আমাদের মিউজিশিয়ানদের লাইফে খুব বেশিভাবে এফেক্টিভ। আমরা হয়তো কোনো একটা গ্রিফ নিয়ে আছি, বুকে দুঃখ নিয়ে আছি বা মনে দুঃখ নিয়ে আছি, বাট প্রফেশনালি গিয়ে দেখা যাচ্ছে একটা হ্যাপি সং বাজাতে হচ্ছে। এটা অ্যাডজাস্ট করাটা মানসিকভাবে খুব চ্যালেঞ্জিং Tough হয়ে যায়। আমাদের জন্য। আবার দেখা গেল খুব হ্যাপি মোডে আছি, গিয়ে একটা স্যাড সং বাজাতে হবে, তখন এই স্যাড মোডটাকে ক্যাপচার করাটা খুব টাফ আমাদের জন্য। বাট আমি আমার জীবনের সবচেয়ে দুঃখজনক ঘটনা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি আমার মাকে খুব ভালোবাসতাম। আমার মার একটু শারীরিক প্রবলেম ছিল, সো আমরা মাকে সবসময় খুশি রাখার চেষ্টা করতাম। তো আমার যদ্দূর মনে পড়ে আমাদের খুব সম্ভব 3rd বা 4th অ্যালবাম মাইলস ব্যান্ডের, এটার কাজ করার জন্য আমি হামিন শাফিন কলকাতায় গেলাম রেকর্ডিং করতে। তো আমরা কলকাতা শহরে গেলাম, স্টুডিওতে ঢুকলাম, বুক করা ছিল আগের থেকে, কাজ করছি। 3rd সং রেকর্ডিংয়ের সময় তখন এই মোবাইল খুব সম্ভব ছিল না। আমার মার গালে ক্যান্সার হয়ে গিয়েছিল, উনি পান খেতেন প্রচুর। তো ওইটার একটা অপারেশন করা হয়েছিল এবং সেটা কিওরও হয়ে গিয়েছিল, এই পর্যন্ত কেটে গাল থেকে প্রচুর। তো শি ওয়াজ এ ভেরি বিউটিফুল ওম্যান। ইউ হ্যাভ সিন মাই মাদার, অফ কোর্স। and she was so fair, so good looking, so beautiful. ওই অপারেশনের পরে দ্য ফেস গট একটু, তো দ্যাট ওয়াজ একটা মেয়ে মানুষের জন্য এটা খুবই কষ্টের রিসিভ করা যে আমার মুখটা বিকৃতি হয়ে গেল। তা আম্মা ওইটাতে একটু ডিমোরালাইজ ছিলেন, ওটা নিয়ে সবসময় একটা খুব দুঃখ করতেন। বাট ওটা না করলে হয়তো ওনাকে আমরা যে কদিন পেয়েছিলাম পরের দিকে সে কদিন হয়তো পেতাম না। তো আমি জানি আম্মা সুস্থ, বাট হঠাৎ করে টেলিগ্রাম আসলো আম্মা মারা গেছেন। আমি তখন স্টুডিওতে রেকর্ডিংয়ে কাজ করছি, টেলিগ্রামটা আসলো আমাকে ওই হোটেল থেকে পাঠিয়ে দিল ওরা স্টুডিওতে। ওটা পাওয়ার পর তো আমি পুরো শ্যাটার্ড, আই ডোন্ট নো হোয়াট টু ডু। এখন ফ্লাইট পেতে হবে, আমি ঢাকায় আসবো, কিভাবে আসবো? ওই দিন কোনো ফ্লাইট আগের থেকে বুক করা নাই, যদিও খুব কাছে কলকাতা। আমি যদি বাই রোডেও রওনা দিই তাও অনেক লেগে যাবে, 10-12 ঘন্টা তো লেগে যাবেই, আরও বেশিও লাগতে পারে। আমার বাবা খুব স্ট্রিক্ট প্রিন্সিপালের লোক ছিলেন, অ্যাজ ইউ নো, ইউ অলসো নো মাই ফাদার। ওনাকে সবাই একটা কারণেই বেশি সম্মান করতেন, উনি তো একজন ক্রিয়েটার ছিলেনই, মিউজিক ডাইরেক্টর, প্লাস হচ্ছে উনি সন্তুর যে ইনস্ট্রুমেন্টটা ইনভেনশন করেছিলেন বা মডিফাই করেছিলেন সেটার জন্য ওনার অনেক নাম ডাক ছিল। তো আব্বা আবার ভাবলেন যে ওয়াইফ আমার মারা গেছে, আর দেরি করবো না, আমি তাকে তাড়াতাড়ি জানাজা দিয়ে দেবো, জানাজা করে ফেলবো, কবর দিয়ে দেবো। ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, আমিও ফ্লাইট চেষ্টা করছিলাম, বাট ঢাকায় ফ্লাইট কোনো কিছু ল্যান্ড করবে না, বুঝতে পারছি আমি ব্যাপারটা। সো আমার কষ্টের জায়গাটা হচ্ছে আমি আমার মায়ের মৃত্যুর সময় থাকতে পারি নাই, এবং আম্মার কবরও হয়ে গেল, আমি থাকতে পারিনি। এটা আমার সবচেয়ে বড় দুঃখ। এতগুলো অনুষ্ঠান করলাম, যাদের ভাগ্য দুঃখ এসছে, আজকের কাহিনীটি সত্যি
সত্যি দুঃখজনক, যদিও চরম সত্য ঘটনাটাই হ্যাঁ। দুঃখ হয়ে দাঁড়িয়েছে। জি। এনিওয়ে মালাম, উই ব্লেস ফর হার, আল্লাহ তাকে যথাস্থানে স্থান দিক। যাই আমাদের মূল অনুষ্ঠানে, ওনার প্রতি শ্রদ্ধা রেখে। জি। হাউ ইজ লাইফ, কেমন হলো আমেরিকা ট্যুর? আমেরিকা ট্যুর ওয়াজ গুড, আরও বেটার হতে পারতো, বাট ইট ওয়াজ এ রং টাইমিং আমি মনে করি, বিকজ আমরা সাধারণত সেপ্টেম্বর অক্টোবরের সময় যাই। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট টাইম উই ওয়েন্ট ঈদের পরপর। সেপ্টেম্বর অক্টোবর অনেকগুলো শো আসছিল, বিকজ অলরেডি আমরা 2-3 মাস থেকে গিয়েছিলাম, তো পরে ভাবলাম না আর লেন্দি করা ঠিক হবে না, চলে আসি। মেবি নেক্সট টাইম, নেক্সট ইয়ার হয়তো দেখা যাবে আবার। কেমন লাগছে আজকের মাইলস ছাড়া বিভিন্ন জায়গায় কাজের যখন আমন্ত্রণ আসে, হোক রেকর্ডিং, হোক জাজমেন্টে? আমি খুবই সৌভাগ্যবান, বাংলাদেশের মতো একটা জায়গায় আমার জন্ম হয়েছিল, এবং আমি বাংলাদেশের যত বড় বড় দিকপাল ছিলেন সঙ্গীতের জগতে, যারা 80-90 দশকে বাংলাদেশকে সমাদৃত করেছেন তাদের ক্রিয়েশন দ্বারা, আমি তাদের সবার সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে আমার। তাদের সাথে কাজ করেছি, তাদের কাছ থেকে শিখেছি। নাম বলে শেষ করতে পারবো না, তাও দু একটা নাম বলতে হয়। আলাউদ্দিন আলী চাচা, আলম খান, আহমদ ইমতিয়াজ বুলবুল, সত্য সাহা, সুবল দাস, আনোয়ার পারভেজ, খন্দকার নুরুল আলম, আলী হোসেন চাচা, আরও যারা আছেন, যারা সবার নাম হয়তো মনে পড়ছে না, সবার সাথে কাজ করেছি। এবং এদের প্রত্যেকের সাথে কাজ করে এক একজন লোকের এক এক ধরনের টেস্ট হয়। সাবজেক্ট একই, আপনাকে এখানে এক প্লেট ভাত খেতে দিলে আপনি আপনার মতো করে খাবেন, আরেকজনের মতো করে খাবে, ভাতটাই খাবে। কিন্তু আপনিও ভালোবাসার গান যদি বললেই করতে, আপনি একটা ভালোবাসার গান করবেন, সেম গানটা আরেকজন করলে সেও ভালোবাসার গান করবে, সেটা আরেক রকম হবে। সো এই যে ভেরিয়েশনসটা, এইটা অবজার্ভ করার এবং গ্রাসপ করার একটা অপরচুনিটি আমি পেয়েছিলাম। তো আমি যখন কলেজে পড়ি, নটরডেম কলেজে, আমি একজন নটরডেমিয়ান, প্রাউড টু বি এ নটরডেমিয়ান। এটা 1983 সালের কথা। তখন সাফ গেমস হচ্ছিল বাংলাদেশে। আমাদের সবার সিনিয়র সমর দাস আঙ্কেল আমাকে পিক করলেন যে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট হবা। আমি আর স্বপন কুমার সাহা ছিলেন ভায়োলিনে। আমাদের দুজনকে উনি পিক করলেন। কাজটা কি? কাজটা হচ্ছে আমি যা ক্রিয়েশন করব তুমি খালি এগুলাকে গুছিয়ে দিবা আমাকে। ঠিক আছে। চাচা খুবই একজন অভিজ্ঞ সঙ্গীতজ্ঞ ছিলেন। আজকে আমি যা কিছু সবই তাদের ব্লেসিংস, উপরে আল্লাহর রহমত, তাদের মাধ্যমে আমি কিছু শিখতে পেরেছি এবং আমি এটাকে কালচার করেছি। ওইভাবে আমি নিজেকে ওইভাবে তৈরি করেছি যেন আমি একটা একটা ইম্পর্টেন্ট পজিশনে থাকতে পারি, যে আমাকে মাস্ট মিউজিশিয়ান হিসেবে পায় সবাই। আজকে দর্শকবৃন্দ, মনসুর আহমেদ সেই সময়ের অত্যন্ত প্রাণপ্রিয় এবং জনপ্রিয় একজন সুরকার, বিখ্যাত। তারই সুযোগ্য সন্তান এই মানাম আহমেদ। মানাম, সো এমন কিছু শুনতে চাই যে তার প্রয়োজনটা, তার শিক্ষা দীক্ষা দেওয়ার ধরনটা এবং ট্রান্সফার করা, এই যে সময়টা গিয়েছে, এটুকুর মধ্যে আমরা মানামকে কোন জায়গায় পেয়েছি, কোথা থেকে কোথায় পেয়েছি? ছোটবেলায় আব্বা আমাদেরকে বলতো যে বাবা তোমরা মিউজিকে এসো না, অনেক স্ট্রাগল করতে হয়, লেখাপড়া করো, কিন্তু আমার যেহেতু এটা আছে, বিদ্যাটা আমি তোমাদেরকে দিয়ে দিতে চাই। তো আমাদের 3 ভাই বোনকে উনি, আমার ভাই 2 জন, বোন একটা, সায়াম আহমেদ, খায়াম আহমেদ এবং মাহাজিবিন মুনা। তো ছোটোবেলায় আমার মনে আছে যে আমাদেরকে প্রতিদিন সকালবেলা ক্লাসিক্যাল তালিম নিতে হতো, মাস্ট, ম্যান্ডেট। যদি আমি মিস করতাম ক্লাস বা সকালবেলা যদি ওই টিচিংটা না নিতাম, ওই দিন ব্রেকফাস্ট হতো না, নাস্তা বন্ধ। সো এটা করতেই হবে। উনি ছিলেন গ্রামের একজন নর্মাল ছেলে, রংপুর শহরের, এবং ওনার গানের প্রতি যে একটা ব্লাইন্ড একটা ক্রেজ ছিল গান গাওয়ার, উনি খালি গলায় সবসময় গান গাইতেন। ওখান থেকে উনি চলে গেলেন কলকাতা, আব্বার মুখ থেকে শোনা। পড়াশোনা ওখানেই করেছেন রংপুর শহরে, পরে কলকাতায় গিয়ে উনি মনে হয় ম্যাট্রিক পর্যন্ত পড়েছেন, খুব সম্ভব ম্যাট্রিকুলেট করেছেন, এটাই আব্বা বলেছেন। তারপরে ওনার গানের এত যে উনি বললেন এখানে সময় নষ্ট হচ্ছে। ওনার লাইফটা অনেকটা আমাদের দুখু মিয়ার মতোই, কারণ উনিও ওই দোকানপাটে কাজ করেছেন। কলকাতা শহরে যা হয় তখনকার লাইফ তাই ছিল, সবাই স্ট্রাগল করতো, এই রুটির দোকানে কাজ করতো, মুদির দোকানে কাজ করতো, হোটেলে কাজ করতো, আব্বাও তাই করেছেন। ওখান থেকে উনি খবর পেলেন যে ওস্তাদ ফিরোজ নিজামীর ছাত্র অনেকে আছে,
অনেকে কলকাতা শহরে অনেকে গান টান গাইতো, তো উনি একটা ক্রেজ ছিল, ওনার কাছে চলে গেলেন লাহোরে। লাহোরে যাওয়ার পর উনি ওনাকে সুযোগ দেন নাই, ওনাকে কিন্তু উনি গান শিখতে দেন নাই প্রথমে। ওই চা আনাতেন, এই আনাতেন, এইগুলোই করতেন আব্বা। পরে এক সময় সামহাউ হি ক্যান কনভিন্স হিম, ওনার এক বন্ধু ছিল ফিরোজ আমির সাহেবের, উনি আব্বাকে খালি গলায় গান গাইতে শুনেছেন। শোনার পরে উনি বললেন যে তুম চাওলো মনসুর, তুম তো আচ্ছা গাতে হো। বলে জি উস্তাদ তো মুঝে শিখা রে নি। বলে চল হাম বল দেंगे। উনি নিয়ে গেল, নিয়ে গিয়ে ওনাকে বলে টলে অনেক কনভিন্স করে বললেন একে শিখাও তুমি। আব্বা তখন ছোটোখাটো কালো একটা ছেলে, শিখাও। ওনার কি মনে হলো, ঠিক আছে চলো চলো শিখাও। তো শিখাচ্ছে, তো আব্বার পারফরমেন্স উনি খুব প্লিজড। আব্বারা ছিলেন গোলাম আলী যে গান এখন গজল, ওনাদের 2-3 ব্যাচ সিনিয়র, উনিও কিন্তু ফিরোজ আহমেদের ছাত্র। তো ওই সময় ওইটা উনি মাঝে মাঝে সিনিয়র হিসেবে ওদের ক্লাসও নিয়েছেন, আমি আব্বার মুখে যেটা শুনেছি। যাই হোক, তো ঢাকাতে যখন আমি ওই আব্বার ব্রঙ্কাল প্রবলেম ছিল, তো উনি ওই সিগারেটের ধোঁয়াতে কাজ করতে পারতেন না। তো ওনার একটা অ্যাটাক হলো মাঝখানে, তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ওই অ্যাটাকের পরে আব্বা ডক্টর রেস্ট্রিক্ট করলো যে উনি এখন আর রেকর্ডিং করতে পারবেন না, প্রচণ্ড বাজে কফিং অ্যাটাক হলো, হার্ট অ্যাটাক না। তো আমরা সবাই খুব প্রেশানিতে পড়ে গেলাম, বিং দ্য এল্ডার সন অফ দ্য ফ্যামিলি। সো আই স্টার্টেড গোয়িং উইথ হিম ইন দ্য রেকর্ডিং স্টুডিওস, যে আব্বার সাথে থাকি, অসুখ কোনো সমস্যা হলে আই ক্যান টেক কেয়ার। এভাবে করতে করতে দেখলাম যে মিউজিশিয়ানদের দেখে খুব ইন্টারেস্টেড ফিল করলাম, যে আরে আমিও তো এরকম হতে পারি। সো আমি বাসায় যখন ওই ইবনে মিজান চাচা আসতেন ফিল্মের গানের সিটিং দিতে, তখন আমি অনেক সময় আব্বার সাথে বসে তবলা একটা ডুকডাক বিটটা দেওয়ার চেষ্টা করতাম। আমি তখনও জানি না তবলা কীভাবে বাজায়। তো আব্বা আমাকে দেখাই দিলেন, এভাবে এই তুমি এই ঠেকাটা দিবা, এরকম করবা। তো আমি এভাবে বাজাতাম, আব্বা গানের কম্পোজিশন করতেন। পরে আমার ইচ্ছা হলো যে না, আমি মিউজিক ইনস্ট্রুমেন্ট শিখবো। আব্বা বললো তুমি যদি সিরিয়াসলি শিখতে চাও তাহলে তোমাকে তবলা শিখতে হবে প্রথমে। সো ওস্তাদ কামরুজ্জামান মনির কাছে আমি তবলা শেখা শুরু করলাম, সিদ্ধেশ্বরী গোসাইবাড়ি। তো আমি ওখানে শিখতাম, আমার আরও কয়েকজন গুরু ভাই আছে, লিটন ডিকস্টাও ওনার ছাত্র। তো 2-3 বছর তবলা শিখলাম, ক্লাসিক্যাল তবলা। ওয়াবদাতে একটা প্রোগ্রাম হলো, এখানে ক্লাসিক্যাল লহরা বাজালাম, সবাই খুব প্রশংসা করলো। পরে আমি আস্তে আস্তে ওটা থেকে সরে আসলাম। রেকর্ডিং স্টুডিওতে যখন যেতাম দেখতাম যে মিউজিশিয়ানরা সবাই চেয়ারে বসে বাজায়, তবলা যারা বাজায় তারা নিচে একটা ম্যাট দেওয়া হয়, ওখানে বসে বাজায়। সো ওই নিচে বসে বাজাতে হবে, এই জন্য আমি বাজাবো না। তাই দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডিসিশন, যে না আই এম নট গোনা প্লে দ্যাট ইনস্ট্রুমেন্ট যেখানে নিচে বসে বাজাতে হবে। পরে তো সিস্টেম করা হয়েছিল, আমি অনেক ধাক্কাধাক্কি করতাম, সবাইকে বলতাম এটা কি আপনাদেরকে নিচে বসার। পরে একটা চকির ব্যবস্থা করা হলো, মিউজিশিয়ানরা তখন চকির উপরে, এখন এটা কেমন দেখায়, এটা বাজে দেখায়, কিন্তু আমি বাজাতাম না। আমি ওই পারকাশন বাজালে চেয়ারে বসে বাজাতাম, মানে জাস্ট টু লার্ন দ্য টেকনিক অফ রেকর্ডিং অ্যান্ড এভরিথিং। যাই হোক, পরে আমাদের যেহেতু আমাদের বাসায় ইউ নো এভরিথিং অ্যাবাউট আস, সো উই হ্যাড আ বিজনেস, আব্বা হ্যাড আ বিজনেস, বিকজ ব্রঙ্কালের জন্য উনি কাজ করতে পারতেন না, খুব কম রেকর্ডিং করতেন। তো হি স্টার্টেড বাইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস অ্যান্ড উই ইউজড টু রেন্ট দেম আউট। যত রেকর্ডিংয়ে যত লাগতো, বা ফিল্মে প্রোগ্রামে বা ফাংশনে বা কনসার্টে যত ইনস্ট্রুমেন্ট লাগতো আমরা রেন্ট আউট করতাম, আপনারা অনেক সময় নিয়েছেন। তো ওইভাবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অনেক বাসায় ছিল। সো আই স্টার্টেড মিংলিং উইথ কিবোর্ডস অ্যান্ড অল। ওই অর্গান ছিল, লাকি ভাই, হ্যাপি ভাই আসতো মাঝে মাঝে, ডাবল চেম্বার একটা অর্গান ছিল, লাকি ভাই এসে মাঝে মাঝে বাজাতো। আমি খুব ফ্যাসিনেটেড হয়ে যেতাম, আরে এটা তো আরেকটা জিনিস, ওয়েস্টার্ন মিউজিক। আমার তখন আইডিয়া ছিল না, আস্তে আস্তে আই স্টার্টেড মোল্ডিং থিংস ইন মাই ব্রেইন, যে দিস ইজ অ্যানাদার এভিনিউ। সো আমি লাকি ভাইকে দেখে ওগুলো বুঝলাম যে আরেকটা দিক। তারপর লাকি ভাই আমাকে একটা নাম বললো, আমি ওয়ার্ল্ড মিউজিক শোনা শুরু করলাম, আমি গান শোনা শুরু করলাম, আমাকে এগুলো ইন্সপায়ার করতে থাকলো। আমি অন্যরকম একটা দিক নির্দেশনা পাচ্ছি, তখন আমি প্র্যাকটিস করা শুরু করলাম। তো আব্বা রেগুলারলি বছর 2-1 পরপর সিঙ্গাপুর যেতেন ইনস্ট্রুমেন্ট কেনার জন্য এবং রিপেয়ার করার জন্য। তো আমাকে বই এনে দিতেন, আর রুডিমেন্টসগুলো আব্বাই আমাকে দেখিয়েছেন, হারমোনিয়াম কীভাবে বাজায়। হি ওয়াজ দ্য ফাস্টেস্ট, খুব সুইট হারমোনিয়াম বাজাতেন। তো ফিঙ্গারিংটা উনি আমাকে দিয়েছিলেন, শিখিয়েছিলেন। তো আমি ওইটা প্র্যাকটিস করতাম, ওইটা প্র্যাকটিস করে করে আমি রপ্ত করে ফেললাম, রেগুলার প্র্যাকটিস করতাম। আমাকে ওইভাবে ডেভেলপ করার চেষ্টা, গ্রুম করার চেষ্টা করলাম যে আই মাস্ট লার্ন দ্য প্রপার ওয়ে, একদম ঠিক মতো। তো
তো ওয়েস্টার্ন মিউজিকগুলো শুনতাম, ওগুলা তুলতাম কানে শুনে যতটুকু পারি, তারপর ওটা যখন বাজতো ওর সাথে বাজাতাম। তারপর আমি রেইনবো থেকে ক্যাসেটে পুরো চয়েস অনুযায়ী গান রেকর্ড করে নিয়ে আসতাম, ওগুলা পিক করতাম, ওগুলোর সাথে আবার বাজাতাম, এইভাবে প্র্যাকটিস করতাম। এইটাই আমাকে পরে নিয়ে গেল মাইলসের কাছে। ফরিদ ভাই এটা বাসায় এসে দেখেছে আমাকে, ফরিদ ভাইয়েরা আসতো ইনস্ট্রুমেন্ট নিতে, সো হি অবজার্ভ মি দ্যাট আই প্লে লাইক দ্যাট। সো ওদের একটা রেকর্ডিংয়ে আমাকে ডাকা হলো। রবিন ভাই কিবোর্ড বাজাতেন, উনি গান গাবেন, তো উনি বাজিয়ে গেতে পারবেন না বিকজ শ্রুতিতে বুথ ছিল আলাদা স্টুডিওতে। সো আমাকে ওই কিবোর্ড বাজানোর জন্য ডাকা হলো। ফরিদ ভাই বললো যে মানান তুমি ক্যান ইউ, আই এম সে শিওর। তা আমি বাজালাম, রুমু খানের একটা কিবোর্ড ছিল ক্রুমার, ওদের স্ট্রিংস বাজালাম। তারপর ওদের সাথে আমার পরিচয় হলো অ্যাজ এ মিউজিশিয়ান। ফরিদ ভাই আমাকে একসময় বলেই ফেললেন যে ডু ইউ ওয়ান্ট টু জয়েন আস? আই হ্যাভ টু আস্ক মাই ড্যাড। আব্বাকে বললাম, আব্বা বললো নো, এখন না, তোমার ম্যাট্রিক হয়ে যাক। এটা ম্যাট্রিকের আগের কথা কিন্তু। মানে আই ডেভেলপড মাই সেলফ উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড। সারাদিন ঘুম থেকে উঠেই যে কিবোর্ড নিয়ে পড়তাম, সারা দিন রাত আমার খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই। আম্মা বলতো তুমি তো তোমার অসুখ হয়ে যাবে, গ্যাস্ট্রিক হয়ে যাবে, এই হয়ে যাবে, অনেক কথা বলতো। যা হওয়ার হোক, আই ওয়ান্ট টু গো টু দ্য এক্সট্রিম অফ ইট, যত পারি আর কি। এই ফাঁকে একটু দর্শকের সঙ্গে আমি কথা বলি নেই। দর্শক যারা মানামের অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলবো। বাংলাদেশে কিন্তু একজনই মানাম। কথাটা আমি এই জন্য বলছি, সবার কাছে সব কিছু আসে না, সবাই সব কিছু বিতরণ করতেও পারে না। আজকে মানাম আহমেদের কন্ট্রিবিউশন দেখতে গেলে অনেক, যেমন ছিল তার বাবা, সেই জায়গাটা দখল করে নিয়েছে তার সুযোগ্য পুত্র মানাম আহমেদ। মানাম, প্লিজ অন টু দ্য স্ক্রিন। আমি খুব আন্তরিক অনুরোধ করব, একটি মানাম হতে গেলে কি করা দরকার? হয় কি, একটা রুমে চারজন মিউজিশিয়ানকে বসিয়ে দিলে, জ্যাম করতে বললে যেই জিনিসটা দাঁড়াবে সেইটা যে কোনো একটা মিউজিশিয়ান তার মিউজিক রুমে বসে ভিএসটি দিয়ে করলে দাঁড়াবে না। দুই জিনিস, এখানে একটা কেমিস্ট্রি কাজ করে। তো আমাদের গ্রুমিংটা হয়েছে একটা কেমিস্ট্রির মধ্যে, যেখানে আমি আজকে যতটুকুই আমি ওইভাবে দেখছি না নিজেকে বড় কিছু, আমি যতটুকুই শিখেছি সবার কন্ট্রিবিউশন, সবার সঙ্গে আইডিয়া এক্সচেঞ্জ করেই শিখেছি। এটা কিন্তু একটা রেয়ার অপরচুনিটি, এখনকার মিউজিশিয়ানরা খুব একটা পায় না। যারা স্টেজে বাজায় তারা হয়তো একটু ফিল করে এটা, বাট স্টুডিও ওয়ার্কে আমি সাধারণত আমার লাইফের বেশিরভাগ সময় স্টুডিও ওয়ার্ক করেছি, বিকজ আমি একজন সেশন মিউজিশিয়ান হিসাবে নিজেকে দাঁড় করিয়েছিলাম। আমার মেন্টালিটিতে ওইটাই ছিল যে আই হ্যাভ টু অ্যাডাপ্ট আ সিস্টেম ওয়ের আই ক্যান ক্রিয়েট ভেরিয়েশনস। আমাকে এখনই যদি বলা হয় 4টা নোট বাজাতে হবে, আমি 4টা নোট 25ভাবে বাজাতে পারবো। এটা আমি ডেভেলপ করেছি। সো একটা মিউজিশিয়ানের ওই ক্যাপাসিটি থাকতে হবে যে কোনো জিনিস, সব কিছুই চ্যালেঞ্জ। মানে আমি বাজাতে পারি বলে এটা ডাল ভাত, নো, দেয়ার ইজ নাথিং কল ডাল ভাত, এভরিথিং হ্যাজ গট এ চ্যালেঞ্জ। 4টা নোট এমনি বাজতে পারে, বাট 4টা নোটের মধ্যে বিউটিফিকেশন ক্রিয়েট করতে হয়। তারারারা, 4টা নোট কিন্তু তারারারা, তারারারা, রিদমিক ভ্যালুটা এখানে ইম্পর্টেন্সের কাজ করে। যে কোনো সুর যেভাবেই গাই না কেন একটা রিদমিক ভ্যালুতে হয়, সেটা স্লো হলেও রিদমিক ভ্যালু, ফাস্ট হলেও রিদমিক ভ্যালু। এই রিদমিক ভ্যালুটাকে গ্যাস আপ করতে হয়, এটার মধ্যে ভেরিয়েশনস ক্রিয়েট করতে হয়। আমাদের দেশে যারা ইয়াংস্টাররা আছেন বেশিরভাগই সবাই একটা সার্টেন স্টাইলকে ফলো করার চেষ্টা করেন, বাট এখানে অনেক এক্সাম্পলারি কাজ আছে। যেমন আমি দু একটা নাম বলতেই হয়, হাবিব, হৃদয় খান, ইমরান, প্রত্যেকে কিন্তু ট্যালেন্ট, প্রত্যেকে তাদের মতো করে গান করছে। আগে যেটা ছিল মিউজিক ডাইরেক্টররা গান সুর করতেন, সিঙ্গাররা গাইতেন। এখন সিঙ্গাররা নিজের গান নিজে সুর করেন, নিজেরা গান। সো জায়গাটা সংকীর্ণ হয়ে এসেছে, ছোট হয়ে এসেছে। এখন সুরকার হওয়ার পরে আরও অনেক নাম আছে, আমি সবার নাম বলতে পারছি না বা বলতে চাচ্ছি না, কারণ এই নামই বলতে হবে, তাহলে অনেক নাম। প্রত্যেকেই ট্যালেন্ট, তো প্রত্যেকেরই একটা নিজস্ব স্টাইল আছে, এটাকে বলি আমরা জনরা বা নিজস্ব একটা স্টাইল, আইডেন্টিটি, সিগনেচার, সেটা প্রত্যেক কম্পোজারেরই থাকে। যে কোনো গান, এমন একটা মা দেনা এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা কান্দে আবার হাসতে জানে, এটা একটা গান। এখন যদি এই গানের উপরে আমি আরেকটা মুড লিখি, যে মা কি বলতেছে, এমন একটা সন্তান দেনা আমায়,
আমার কান্নায় হাসে, আমার হাসিতে হাসে, উল্টা একটা হইতে পারে। সাবজেক্ট কিন্তু এভাবে হয়, গানের সৃষ্টির পিছনে যেভাবে কাজ করে। তো মিউজিশিয়ান হিসাবে আমাদেরকে ওই জায়গাটাই ফোকাস করতে হবে। যে কোনো কম্পোজিশনের আরেকটা রিভার্স হইতে পারে, আরেকটা ভার্সন হইতে পারে, আরেকটা ভেরিয়েশনস হইতে পারে। এই ভেরিয়েশনসটাকে ক্যাপচার করার জন্য ব্রেনটাকে স্ট্রমিং করতে হবে। এটাই সব না, এরপরে অনেক কিছু থাকে। ইট ইজ গ্রেট। দর্শকবৃন্দ যা শুনলেন, যদি আপনাদের মধ্যে কেউ একজন স্ট্রং মিউজিশিয়ান হতে চান, সর্বোপরি মানাম হতে চান, কথাগুলো যারা শুনেছেন খুব মন দিয়ে মনে রাখবেন, চেষ্টা করবেন, ইনশাল্লাহ আপনারা একদিন কামিয়াব হবেন। মানাম, একটু ছোট্ট অনুরোধ, এই লোভটা আমি সামলাতে পারছি না আমার জন্যে এবং দর্শকদের জন্য। তোমার তো প্রচুর সৃষ্টি, তোমার পছন্দের একটি সৃষ্টি থেকে দুটো লাইন তোমার কণ্ঠে শুনতে চাচ্ছি। হ্যাঁ, কঠিন পরীক্ষা। গান সাধারণত গলা দিয়ে গিয়েই সুর করতে হয়। আরও অনেক সুরকার আছেন গাইতে পারেন না, কিন্তু হারমোনিয়াম দিয়ে বাজিয়ে সুর করেন। শিল্পীর গলায় গানটা তুলে দেওয়ার পরে শিল্পী যেভাবে গান, সেখানে একটু কারেকশন করে দেন, এই জায়গাটা এইভাবে গাও, ওইভাবে গাও। আর একটা গেয়ে বুঝিয়ে দেওয়া, না না আমার এই কাজটা দরকার। আই এম নট অ্যান এক্সপার্ট, আই এম নট আ ভেরি গুড সিঙ্গার, বাট আই ক্যান ডেলিভার হোয়াট আই ওয়ান্ট। সো ওইভাবে গান অনেক সুর করেছি। আমার পছন্দের গান অনেকগুলো আছে, তার মধ্যে ফিরে দাও আমার প্রেম গানটা প্রথম যখন আসে এই টাইটেলে, তখন এটা মানুষকে অন্যভাবে চিন্তা করতে শেখায়। নিঃস্ব করেছ আমায় কি নিঠুর ছলনায়, তুমিহীনা এ হৃদয় আমার একাকী অসহায়, পেয়ে হারানোর বেদনায় পুড়ে চলেছি সারাক্ষণ, কেন তুমি মিছে মায়ায় বেঁধেছিলে আমায় তখন, ফিরিয়ে দাও আমারই প্রেম তুমি ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও হারানো দিনগুলো এভাবে চলে যেও না। চমৎকার, এটা সবারই খুব অত্যন্ত প্রিয় গান। মানাম আহমেদ, উই আর ভেরি হ্যাপি, অনেক ভালো লাগলো তোমার এই আগমন। আমাদের সবার পক্ষ থেকে, চ্যানেলের পক্ষ থেকে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের অনুষ্ঠান শেষ হতে চলেছে। আজকে যার সঙ্গে এতক্ষণ আমরা আলোচনা করলাম, কথা বললাম, গান শুনলাম, আসলেও একটি চমৎকার ব্যক্তিত্ব। এমন মানুষ আমাদের সঙ্গীতাঙ্গনে খুবই জরুরি দরকার। আমি আশা করব আমাদের মানাম আহমেদ আরও কিছু মানাম আহমেদ তৈরি করে যাক। আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন, শুভেচ্ছা।